চোখ, নাক, মুখ ধরবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়: জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। রোগীদের সেবাদানকারী কোনো সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল অথবা আইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়নে 16263 নম্বরে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা, ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসা বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি, ফেস শিল্ড, এক্সেট্রা ইত্যাদি কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। বর্তমান জিজ্ঞাসা তো আছেই। একটা হচ্ছে যে এইটা যদি আপনি আমাদের প্রেসে পাঠিয়ে দিতেন তাহলেও চলতো। মানে এখন তো আমরা আমাদের অনেক ধরনের প্রশ্ন আছে। একটা হচ্ছে যে দেশের অনেক জায়গাতে কিট নাই, সেই সমস্ত কিটের ব্যবস্থা আপনারা কি করছেন সেটা একটা জানার ব্যাপার। আর একটা হচ্ছে যে টিকা আপনাদের অনেক মজুদ আছে এবং টিকার ক্ষেত্রে আপনারা কি করছেন সেটাও একটু জানা দরকার। আর একটা বিশেষ প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এটা আপনার এর পরবর্তী প্রেস কনফারেন্সে দিলে হবে বা আর আপনি 1 মাস পরে দিলে চলবে। সেটা হচ্ছে যে গতবার আমরা কত টিকা পেয়েছিলাম, কত টিকা কিনেছিলাম, এইটা নিয়ে একটা ধোঁয়াশা আছে এবং এইটা নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ উঠেছে। আপনি আগামী যে কোনো একটা প্রেস কনফারেন্সে আমাদেরকে বলতে হবে আপনি কত টাকা ফ্রি পেয়েছিলেন, কত টাকা টিকা কিনেছিলেন, কোন কোন টিকা, সেটা আপনার 2-3 পরের প্রেস কনফারেন্সে দিলে হবে। কিন্তু এটা আসলে আপনাকে দিতে হবে, কারণ টিকাটার জন্য ডিজি নিজে সাইন করেছিলেন, সেই দায়িত্ব এখন আপনার কর্তব্য। আমি জানি না অন্যদের কি প্রশ্ন আছে। ধন্যবাদ। আমার নাম আবুল খায়ের, আমি লিপ্ত থাকে। এক্সকিউজ মি, আমি ওনার সঙ্গে প্রথম আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন, এই প্রেস রিলিজ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম, কিন্তু যে বিষয়টা অ্যাকচুয়ালি নিয়ে আমরা আপনাদের সম্মুখীন হয়েছি আপনারা নিজেরাও জানেন, আপনারা অনেক খবর রাখেন, আপনার সমাজের দর্পণ। বিষয়টা হলো আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলতে চেয়েছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি। এই জন্য আমরা মানুষের মাঝে একটা সচেতনতা বৃদ্ধি করতে চাই, কিন্তু কোনো প্যানিক সৃষ্টি করে নয়, কোনো ভয় ডর যাতে তারা না পায় বা আতঙ্কে না ভোগে যে অবস্থা বুঝি খারাপ। এবং সর্বোপরি আমাদের চলমান যে প্রস্তুতি আছে সেটা নিয়ে আপনাদের সরাসরি সামনাসামনি কথা বলতে চেয়েছি। হয়তো আপনাদের কষ্ট হয়েছে আসতে, কিন্তু এটা আমাদের অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনের বিষয়, সন্তুষ্টির বিষয় যে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি। সময় আসলে বেশি, মানে ঈদের ছুটির জন্য আসলে কিছুটা সময় অ্যাকচুয়ালি নিতে হয়েছে, সবাই ছুটিতে গেছে। আসলে আমাদের এই অ্যাকচুয়ালি প্রস্তুতি এবং আলোচনা আমরা ঈদের আগেই শুরু করেছি। আপনারা জানেন যে এখনো ঈদের ছুটি চলমান, কিন্তু সেটা উপেক্ষা করে আমরা অফিসে এসেছি। আর শুধুই মাত্র আপনাদের সাহসাত যে আপনাদেরকে বার্তাটুকু দিতে যে আসলে আমরা কি করছি, অবস্থা কি, এবং ভয় পাওয়ার কোনো কারণ নাই। জনগণকে আপনারা সচেতন করবেন এবং সে কাজে আপনারা আমাদেরকে সাহায্য করবেন, এতটুকুই। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টিকা কিটের বিষয়ে। কিট আপনারা জানেন যে অ্যাকচুয়ালি কোভিডের যে প্যান্ডেমিক সিচুয়েশন দ্যাট ইজ ওভার, সেটা হওয়ার পরে
আমরা শুধু না, পৃথিবীর সর্ব জায়গায় যে শিথিলতা যদিও চলমান আছে প্রক্রিয়া এবং টিকাও চলমান আছে, কিন্তু যেহেতু পার্শ্ববর্তী দেশগুলোতে তারপর কোভিড-19 এর প্রাদুর্ভাব বেড়েছে, সেই উদ্দেশ্যে সরকারের দায়িত্ব হিসেবে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হিসেবে আমরা এই সচেতনতা বৃদ্ধি এবং আমাদের অবস্থান আপনাদের সামনে তুলে ধরার জন্য প্রতিপক্ষবদ্ধ, এবং এটা চলমান থাকবে। টাইম টু টাইম আপনাদের কাছে আমরা না গেলেও আপনাদের কাছে বার্তা চলে যাবে। টিকার বিষয়ে, যেটা কিটের বিষয়ে, কিট অলরেডি আমরা সংগ্রহ করেছি, এবং আপনারা জানেন যেখানে আরটিপিসিআর হয় বিভিন্ন জায়গায়, সেখানে এখনো কিট আছে। কিছু কিছু জায়গায় এগুলো অ্যাকচুয়ালি মেয়াদ উত্তীর্ণ হয়েছে, কিন্তু অলরেডি আমরা যথেষ্ট সংখ্যক কিট আমরা সংগ্রহ করেছি, র্যাপিড অ্যান্টিজেন এবং আরটিপিসিআর কিট সহ, এবং এটা গত বর্ষ আমাদের কাছে এটা মজুদ হয়েছে। আজকে আরটিপিসিআর আমাদের কাছে আসবে। এছাড়া বিভিন্ন, যেমন আইডিসিআর এর কাছে কিছু আরটিপিসিআর রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, সংখ্যা যদিও অপ্রতুল। এবং এটাও আপনারা জানেন যে অ্যাকচুয়ালি আমরা নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা এই সব সমবেত হয়েছি এবং ব্যবস্থা গ্রহণ করছি। প্রকৃতপক্ষে যেসব কেস অ্যাকচুয়ালি আমরা আইডেন্টিফাই করছি তার সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এটা একটা বিষয়, কিন্তু আমাদেরকে সময় মতো ব্যবস্থাপনা নিতে হবে, জনগণের সচেতনতা বৃদ্ধি করতে হবে। টিকার বিষয়টা জানেন যে টিকা চলমান আছে, এবং গত অ্যাকচুয়ালি এপ্রিল মে মাসে আমরা 1,17,16,900 টিকা আমরা অলরেডি সিভিল সার্জনদের কাছে হ্যান্ড ওভার করেছি। 1,17,00,000 এবং 14,39,904টি ডোজেস কারেন্টলি আমাদের ইপিআর হেডকোয়ার্টারে মজুদ আছে। এগুলো টিকার বিষয়। আর অতীতের যে বিষয়গুলি, এগুলো আমাদেরকে অনুসন্ধান করতে হবে। আপনারা জানেন আমরা জুলাই অক্টোবরের পরে এখানে আসলে আমাদের দায়িত্বে নিয়েছি। এই বিষয়গুলো আমাদেরকে সময় দিয়েছেন, আমরা যথোপযুক্ত চেষ্টা করব যে ওই টিকার বিষয়গুলো তুলে ধরার জন্য। আমরা ইতিপূর্বেও আমাদের মনে হয় যে আমরা সংবাদ মাধ্যমের কিছু প্রতিনিধি, বিশেষ করে আমাদের উপদেষ্টা মহোদয়কে এসব বিষয়ে যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি অলরেডি। ধন্যবাদ। আচ্ছা, আমি লাবণী গুহ দ্বিতীয় টেলিভিশনে কাজ করি। গতকাল ডিএসসি হাসপাতালে যখন আমি যাই, আমি দেখেছি ওখানে 5 জন ভর্তি ছিলেন আইসিইউতে, যারা বিভিন্ন হাসপাতাল থেকে রেফার, কিন্তু ওখানে কোনো আরটিপিসিআর টেস্ট কাল পর্যন্ত হয়নি, হচ্ছিল না। আমি ডিউটিরত ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, পরিচালক ছিলেন না, তিনি বললেন যে আরটিপিসিআর না হলেও র্যাপিড অ্যান্টিজেনটা হচ্ছে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা হচ্ছে। আমার জানার কথা যে কত কি এই মুহূর্তে কোথায় কোথায় আছে, আপনাদের কাছে কত মজুদ আছে এবং কার কাছ থেকে আনছেন? আপনাকে ধন্যবাদ। আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আপনাকে টু দ্য পয়েন্টে হসপিটাল টু হসপিটাল ইনফরমেশন দিতে হবে। আমাকে আরো 2-3 দিন সময় দিতে হবে, কারণ আমরা বন্ধের মধ্যে পড়ে গেছি একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমাদের অলরেডি 28,000 র্যাপিড অ্যান্টিজেন কিট এসেছে এবং 10,000 আরটিপিসিআর অ্যান্টিজেন কিট আজকে আমরা পাবো। এবং আমরা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে অলরেডি যোগাযোগ করেছি, মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন আমাদের বন্ধু দেশের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা আশা করছি কিটের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ডিজি মহোদয়, আমি ইমদাদুল্লাহ বাবু, আমি এটিএম বাংলায় কাজ করি। এক্সকিউজ মি, আচ্ছা ঠিক আছে, প্লিজ। আচ্ছা, আমি যেটি জানতে চেয়েছি আপনার কাছে সেটি হচ্ছে, আমরা অনেকেই 3য় বা 4র্থ বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছি। এখন নতুন করে যারা বাকি আছে, যেহেতু সংক্রমণ ঊর্ধ্বমুখী, নতুন করে কোন ডোজ আপনারা প্রচলন করবেন কিনা বা শুরু করবেন কিনা, যারা বুস্টার ডোজ হিসেবে অথবা আবার নতুন করে ভ্যাকসিনেশনের কার্যক্রম হিসেবে? আপনি জানেন যে ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। হয়তো অবস্থার প্রেক্ষিতে এটা হয়তো মানুষ অতটা সচেতন না, আগের মতো এটা অত
সিরিয়াসলি কেউ নিচ্ছেন না, কিন্তু ভ্যাকসিনেশন কিন্তু চলমান আছে। এবং এটা আপনি নাও জানেন যে যাদের কখনোই ভ্যাকসিন দেওয়া হয়নি তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, বিশেষ করে 18 বছরের উপর যারা, বিশেষ করে যারা ডিফারেন্ট কন্ট্যাক্ট পার্সনের সাথে কাজ করেন, প্রেগনেন্ট উইমেন এবং যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদেরকে কিন্তু ভ্যাকসিন দিতে হবে, নতুন যারা তাদেরকে দিতে হবে। আর পুরাতনদের মধ্যে যাদেরকে দেওয়া জরুরি তাদের মধ্যে হচ্ছে অ্যাবভ 60 ইয়ার্স, যাদের রিস্ক ফ্যাক্টরস রয়েছে, যাদের মরবিডিটি রয়েছে, যারা রিস্ক পেশেন্ট হিসেবে আমরা ধরে রাখি, তাদেরকে 6 মাস পরে আরেকটা ডোজ দেওয়া উচিত। এবং যারা ইমিউনো কম্প্রোমাইজ, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা ধরেন অ্যাডাল্ট কিন্তু আগে ভ্যাকসিন নিয়েছে এই গ্রুপ, কিন্তু তাদের কোমরবিডিটিস রয়েছে, যারা সরাসরি কোভিড পেশেন্টের সাথে কাজ করেন এবং প্রেগনেন্ট উইমেন, তাদের 12 মাস পরে আরেকটা ডোজ নেওয়া উচিত। আর রিসেন্ট প্রেগনেন্সি হইলে প্রতি প্রেগনেন্সিতে একটা করে ডোজ নিতে হবে। এইটা হচ্ছে প্রোটোকল। এই প্রক্রিয়াগুলো চলমান আছে। আর কিছু আমাদের কি তারা এখন নিকটস্থ টিকা কেন্দ্রে গেলে টিকা নিতে পারবেন বুস্টার ডোজ হিসেবে? হ্যাঁ। আচ্ছা, আমার নাম সাব্বির আহমেদ, আমি এটিএন নিউজে কাজ করি। সেটা হচ্ছে নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে, আপনারা তো প্রিভিয়াস আমরা প্রায় 2 বছরের মতো পুরনো যে ভ্যারিয়েন্টটা ছিল এটার সাথে যুদ্ধ করেছি। এখন নতুন যে ভ্যারিয়েন্টটা এসেছে এটা আসলে কতটা রিস্কি, এই ব্যাপারে আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা, বা বহির্বিশ্বে যারা আক্রান্ত হচ্ছে তাদের সঙ্গে তো ডেফিনেটলি আপনাদের হয়তো কমিউনিকেশন হয়েছে, আপনারা কি অ্যাসেসমেন্ট করছেন আসলে কতটুকু রিস্কি এটা? আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আমাদের লাইন ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলকে আমি রিকোয়েস্ট করবো আপনি একটু মানে ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিষয়গুলো তুলে ধরেন। এখন যে ভেরিয়েন্ট চলছে ওমিক্রন XG, ওটা কেমন ভেরিয়েন্ট এটা সম্বন্ধে এখনো কোনো সিদ্ধান্তে আসা যায়নি, বা সিদ্ধান্তে ওয়ার্ল্ড ওয়াইড সিদ্ধান্তে আসে নাই। এটা সম্বন্ধে স্টাডি শেষ হয়নি। মাননীয় মহাপরিচালক, আমি বুদ্ধদেব কুণ্ডু। বললে না, এখানে এখনো মানে যেটা নতুন শুরু হয়েছে, এখন এটা কত ভিরুলেন্ট, এটা ফ্যাটালিটি কেমন, এই ব্যাপারে কোনো স্টাডি বা এগুলো কিছু এখনো হয়নি। কাজে এই প্রশ্ন উত্তর ভবিষ্যতে বলা যাবে। তবে আমাদের আশেপাশের দেশের মধ্যে সবচেয়ে বেশি ইনফেক্টেড থাইল্যান্ড, যেখানে প্রতিদিন প্রায় 12 থেকে 14,000 ইনফেক্টেড হচ্ছে। তারপরে ইন্ডিয়া 400 থেকে 600 এভারেজ প্রতিদিন, আর মালয়েশিয়া 200 থেকে 300। আমাদের এখানে গড় 3 থেকে 5 বা 6 প্রতিদিন ডিটেকশন, আর আমাদের ডিটেকশনের হার 12 থেকে 13%। থ্যাংক ইউ। আমি রাশেদ রাব্বি। আমি আমার কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের তো এখন পরীক্ষা নিরীক্ষা খুব কম হচ্ছে। আসলে হসপিটালে যেসব রোগীরা যান তাদের চিকিৎসক যদি পরীক্ষা করতে বলেন তাহলে পরীক্ষা করা হয়, গণপরীক্ষা আগে যেমন হতো তেমন হচ্ছে না। তো এই পরীক্ষার ভিতরে নতুন ভেরিয়েন্ট পাওয়া গেছে কিনা, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে কোভিড কালীন সময় সারা দেশের সরকারি হাসপাতালে যে আরটিপিসিআর ল্যাব স্থাপন করা হয়েছিল, সেগুলো প্রজেক্টের মাধ্যমে কর্মী নিয়ে সেই ল্যাবগুলো পরিচালনা হতো, এবং ইআরপিপি প্রজেক্টের অনেক স্টাফ ছিল যারা টেকনোলজি হিসেবে ল্যাব চালাতো। তাদের সরকারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ এবং তারা এখন আর কাজে নেই। তাহলে ওই যে বিপুল সংখ্যক ল্যাব আরটিপিসিআর ওগুলো তো বন্ধ আছে, তাহলে যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ওগুলো চালাবেন কিভাবে? তৃতীয় প্রশ্ন হচ্ছে যে বর্তমানে যেই আপনারা যেভাবে প্রেস কনফারেন্স করছেন এবং এর আগে ঈদের আগে থেকে যেভাবে আমাদেরকে জানানো হয়েছে বা দেশবাসীকে সতর্ক করা হয়েছে, WHO বলছে যে এটা মৃদু সংক্রমণ, এটা হাই রিস্কের কোনো সংক্রমণ না। তাহলে আমাদের দেশে বা এই ধরনের যে আতঙ্কজনক পরিস্থিতি তৈরি হচ্ছে, এর পেছনে কারণটা কি? আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আগের যে হসপিটাল কোভিড ডেডিকেটেড ছিল সেটাকে পরে ডেঙ্গু ডেডিকেটেড হসপিটাল করা হয়েছে, এবং অন্যান্য হসপিটালগুলোতে যে কোভিড ইউনিট গুলো ছিল সেগুলো বিলুপ্ত করা হয়েছে। সেরকম পরিস্থিতি হলে আপনারা পুনরায় সেই ব্যবস্থা করতে পারবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ রাশেদ।
আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন যে ভেরিয়েন্টটা ডায়াগনোসিস হচ্ছে সেটার অ্যাকচুয়ালি প্রকৃতি কি, এটা নিয়ে ল্যাবরেটরি সিডিসিকে আমি বলতে বলবো। তার আগে আপনাকে বলি যে আমরা নিজেদের দায়বদ্ধতা থেকে জনসচেতনার উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি প্রচার পেয়েছি আপনাদের মাধ্যমে, এবং যাতে জনগণ আতঙ্কিত না হয়, তাদের মধ্যে প্যানিক সৃষ্টি না হয়, সেই দায়িত্বটুকু আপনারা পালন করবেন আমাদের সাথে, জাতির সাথে। এতটুকু আবেদন আপনাদের রাখার জন্যই আসলে এই সব সংবাদ সম্মেলন। আমরা শুরু থেকেই বলেছি আমাদের জানুয়ারি থেকে মে পর্যন্ত যে ইনসিডেন্স, এখনো কিন্তু একই ইনসিডেন্স 12 থেকে 13% মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে গতকাল আমাদের 101টা পেশেন্টকে পরীক্ষা করে 13 জন পজিটিভ পাওয়া গেছে। তার আগের দিন 5 জন পাওয়া গেছে 41 জনের মধ্যে। এইটা কিন্তু অন্যান্য যে আশেপাশের দেশ আছে সে তুলনায় কম, কিন্তু আমরা তো অ্যাকচুয়ালি জানি না কাদের মধ্যে কি। জনগণের সচেতনতা বাড়লে বা জনগণ যদি সর্দি কাশি কোনো রোগ মনে করে, তাহলে আমাদের প্রচারের জন্য তাহলে তো পরীক্ষার হার বেড়ে যাবে, তখন আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে এর সংখ্যা কেমন। এটা একটা বিষয়। আমরা আতঙ্ক সৃষ্টি করার জন্য নয়, বরং আতঙ্ক যাতে সৃষ্টি না হয় সেই জন্য আপনাদের মাধ্যমে এই প্রচারটুকু আমরা করতে চেয়েছি। ধন্যবাদ। আর বলেছেন হাসপাতাল অ্যাকচুয়ালি যখন প্রয়োজন হয়েছে ডেডিকেটেড কোভিড-19 হাসপাতাল আমরা তখন ছিল, বিভিন্ন পর্যায়ে হাসপাতাল ছিল, বেসরকারি বেসরকারি মিলে। আপনি জানেন যে আমাদের প্রায় 885 জায়গায় পরীক্ষা চলতো, এবং আরটিপিসিআর ছিল 162 এবং সরকারি বেসরকারি পর্যায়ে 70টি ছিল। এগুলোর আমরা কার্য যে এখন পরিধি এবং সক্ষমতা নিয়ে আমরা এখন কাজ করছি। আমাদেরকে কয়েকদিন সময় দিতে হবে, বিস্তারিত আমরা জানাতে পারবো। আর রোগীর সংখ্যা এখন এই মুহূর্তে যে অবস্থায়, তাদের চিকিৎসার জন্য কোভিড ডেডিকেটেড হাসপাতাল অ্যাকচুয়ালি জরুরি হয়ে পড়েনি। এগুলো সাধারণত ডিস্ট্রিক্ট হাসপাতালে যেখানে চিকিৎসা পাওয়ার মতো তারা চিকিৎসা নিচ্ছে, বেশিরভাগই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। এতটুকুই। অবস্থা ভেদে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারবো। আপনি যে কথাটা বলেছেন, আপনি জানেন ইআরপিপি প্রজেক্ট ছিল, তো প্রজেক্টের ডেট ইজ ওভার এবং তারা আউটসোর্সিং ছিল। তো তাদের সাথে তো আমাদের চুক্তি ছিল এরকম যে 1 বছর প্রতি রিনিউ করা হবে। যদিও মানবিক কারণে তারা আমাদের কাছে অনেকভাবে উপস্থাপন করেছে বিষয়গুলো। আমাদের এখন যে রোগীর লোড এবং ম্যানেজমেন্টের যে প্রয়োজনীয়তা, সে তুলনায় আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার আছে। তারপরে প্রয়োজন যদি হয়, সে প্রয়োজন অবস্থা ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিব ইনশাল্লাহ।